আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। ভিডিও পোস্ট করতে একটু আম গ্যাপ পড়ে গেলেই এত আলসেমি কাজ করে, মনে হয় যে না আজ করব, কাল করব। এরকম করে, করে সপ্তাহ ঘুরে যায়। আর সপ্তাহ ঘুরে যাওয়া মানেই হচ্ছে বিগ একটা গ্যাপ, যেটা আমার মানে নিজের জন্যও ক্ষতি প্লাস হচ্ছে আমার চ্যানেলের জন্যও ক্ষতি হয়। তো কি খবর আপনাদের সবার? রমজান তো খুব কাছে চলে আসছে। ইনশাআল্লাহ আর তো হাতে গোনা কয়েকটা দিন। আপনাদের প্রস্তুতি কেমন চলছে? আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আগে একটা সময় ছিল রমজান মাস আসলে আপনাদের জন্য বা আপনাদের সুবিধার্থে ফ্রোজেন স্ন্যাক্সের আইটেমগুলো রেকর্ড করতাম বা শেয়ার করতাম। এখন আসলে এত, এত চ্যানেল, এত, এত রেসিপি এখন আর মনে হয় যে সবাই সবকিছু জানে, দেখানোর মতো আসলে তেমন কিছু নেই। আর আজকে আমি একটা স্ন্যাক্স বানিয়েছিলাম। এটা অবশ্য আমার কমন স্ন্যাক্স। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আপনারা জানবেন। তারপরেও একটা আইডিয়ার জন্য আপনাদের সাথে শেয়ার করছি। খুবই ইজি। তো এখানে হচ্ছে আমি আলু সেদ্ধ নিয়ে নিয়েছিলাম। এগুলোকে একটু মেশ করে নিয়েছি। তার মধ্যে ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর মশলাপাতির মধ্যে আমি এখানে ক্রাশড ব্ল্যাক পেপারটা দিব। তো মাস্ট এটা দিবেন। এতে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। ব্ল্যাক পেপারের যে একটা স্মেল আরকি। আর আরেকটু ঝাল হওয়ার জন্য আমি কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ। আরও মজা হওয়ার জন্য এখানে আমি কিছু চিজ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, না দিলেও চলবে। বাট আমার কাছে এটা দিলে বেশি মজা হয়। প্লাস এটা একটা বাইন্ডিং এরও কাজ করে। তো এই তো সবকিছু দিয়ে আলু ভর্তাটা আমি সুন্দর করে মাখিয়ে নেব। একদম যে মেশ করতে হবে তেমনও না। একটু গোটা, গোটা থাকলেও আলু কোনো সমস্যা নেই। বাজারে যে পাফ পেস্ট্রি শিট কিনতে পাওয়া যায় সেখান থেকে আমি একটা শিট নিয়ে নিয়েছি আর এটাকে এভাবে খুলে বড় করে নেব। আর এটাকে এভাবেই রাখবো। আর যে আলু ভর্তাটা মাখিয়ে রেখেছি এটা এখন এটার উপরে সুন্দর করে সমানভাবে স্প্রেড করে দেব। তো আলু ভর্তাটা স্প্রেড করা হয়ে গেছে। এবার এক পাশ থেকে একটু টেনে আমি শুধু এটাকে রোল বানিয়ে নেব। মানে পুনরায় আবার আগের শেপটাই দিয়ে দেব। তো এটা আমার কাছে খুবই, খুবই ইজি মনে হয়। আর এটা এভাবে রোল আকার বানিয়ে আবার যে বাটার পেপারটা নিচে এসেছে এটার সাথে এটা দিয়ে মুড়িয়ে আপনারা চাইলে ফ্রোজেনও করে নিতে পারবেন। সময় বুঝে বের করে একটু স্লাইস করে কেটে ওভেনে দিয়ে দেবেন। খুবই সহজ, খুবই সহজ। মেহমান আসছেন এই পর্যায়েও কিন্তু আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন যদি হাতের কাছে পাফ পেস্ট্রি শিটটা থাকে। তো এই তো আমার রোল করা হয়ে গেছে। এখন এটাকে আমি একটু হাত দিয়ে চেপে, চেপে বড় করে নেব। এতে করে আরও বেশি আরকি স্লাইসগুলো হবে বা একটু লম্বা করে নিলে আরকি আম আম জিনিসটা ভেতরে সেট হয়ে যায় প্লাস হচ্ছে একটু বড়ও হয়ে যায়। তো প্রথমেই হচ্ছে আমি মাঝ বরাবর একদম সমান, সমান ২ টা পিস করে নিলাম। এতে করে স্লাইসিং করতে আমার সুবিধা হবে আর স্লাইসগুলো একই মানে পুরুত্বের হবে। তো একটু আম পুরুত্ব রেখেছি আমি এতে করে এটা মানে যখন ফুলে উঠবে ওভেনে দেওয়ার পরে তখন খেতে মজা লাগবে। একদম পাতলা করলে আবার এটা খেতে তেমন একটা ভালো লাগে না। তো সবগুলো কাটা হয়ে গেছে আর হাফ আমি উঠিয়ে রেখে দিয়েছি। পরে একদিন বের করে খেয়ে নেব। তো এরকম বাটার পেপার দিয়ে মুড়িয়ে আমি ফ্রিজারে রেখে দিয়েছি। এবার একটা ডিম ভালো করে বিট করে ফেটে নিয়েছি আর এখন এগ ওয়াশটা করে নেব। তারপরে এটাকে আমি ওভেনের দিয়ে দিব ১৮০ তে দিয়ে। আর দেখবেন যখন এটার কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন নামিয়ে নেবেন। খুবই মজার আর খুবই সিম্পল ইজি একটা রেসিপি। আর খেতে কিন্তু অনেক মজা এটা। চায়ের সাথে বলেন বা ইফতারির আইটেমে বলেন এটা বাচ্চাসহ বড়রা অনেক বেশি পছন্দ করবে। আসছে রমজানে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো চা বানাচ্ছিলাম আজকে আমি গুড়ের চা বানাবো প্ল্যান করেছি। বাট আমার চাটা আজকে ফেটে গিয়েছে। তো সেটার কারণ পরে বুঝতে পারি আমি গুড়টা দিয়ে তারপরে জাল বসিয়ে দিয়েছিলাম। জাল করার কারণে এটা ফেটে গেছে। তো চেষ্টা করবেন যখন গুড়ের চা বানাবেন চাটা হওয়ার পরে যেভাবে আমরা চিনি মিলাই ওইভাবে শুধু গুড়টা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেওয়ার জন্য। যেহেতু এটা আমার ফার্স্ট টাইম ছিল আমি জানি না আসলে গুড়ের চাটা কিভাবে বানাতে হয়। তো আমার মতো যারা গুড়ের চা এখনো বানাননি বা এরকম প্রবলেম হয় ওনাদের জন্য এটা ছোট্ট একটা টিপস। আর এই তো আমার চা রেডি হয়ে গেছে সাথে হচ্ছে পটেটো স্ন্যাক্স।
এটা ছিল অন্য আরেকটা দিন। আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান। আমার হাসব্যান্ডের বার্থডে ছিল। তো সে কারণেই একটু রেডি হচ্ছিলাম। আর আজকে প্ল্যান হচ্ছে আমরা সিটিতে যাবো, একটু ঘোরাঘুরি করব। পরে হচ্ছে ওর পছন্দের একটা রেস্টুরেন্টে নিয়ে যাবো খাওয়ার জন্য ডিনার। তো আমরা বের হয়ে গিয়েছিলাম বাচ্চাদেরকে মায়েদের ওইখানে রেখে তারপরে বিকেলের দিকে আর কি বের হয়েছি। তো আজকে আমাদের এত ব্যাড লাক, আমাদের মানে ট্রেন, আমাদের যে স্টেশনটা ছিল লোকাল সেটা মানে ক্লোজড ছিল। তো আমরা হাফ ওয়ে এসেছি গাড়িতে, হাফ ওয়ে এসেছি ট্রেনে। আর সামহাও আমার ফোনের সেটিংয়ে কি হয়েছে আমি জানি না। আর এটা এত শেক করছিল আমি রিয়েলাইজই করিনি। তো আমার পুরোটা মানে যে কিছু ছোট, ছোট ক্লিপস আমি রেকর্ড করেছিলাম বা নিয়েছিলাম সবকিছু এত শেক করছিল। তো এখন পর্যন্ত আসলে আমার ক্যামেরার সেটিংটা আমি যে বসে ঠিক করব সেটার সুযোগ হচ্ছে না। তো যাই হোক আমরা চলে এসেছি সিটিতে। এখন সিটিতে একটু ঘোরাঘুরি করব যেহেতু আমাদের রেস্টুরেন্টটা বুক করেছি 40-45 এর মধ্যে আর কি আমাদেরকে যেতে হবে। তো এর আগে হাতে সময় ছিল, ভাবলাম একটু ঘুরে যাই। আর এভাবে আসলে আমাদের ঘোরাঘুরি খুবই কম হয়। তো ঘোরাঘুরির এক পর্যায়ে দেখলাম এখানে স্কিন কিউপিডের শপটা, এটা মনে হয় নতুন খুলেছে, এটা আগে দেখা হয়নি। এখানে স্কিন কেয়ার প্রোডাক্ট মানে কোরিয়ান যত স্কিন কেয়ার প্রোডাক্ট আছে আর কি সব কিছু পাওয়া যায়। আর এগুলো কিন্তু আমি অনলাইনে সবসময় পারচেজ করি। আর আজকে শপটা পেয়ে তো খুশি হয়ে গেছি। তো একটা ঢো দিলাম আর পরে আমাদের আবার ওইদিকে আসা হবে না। আর দোকানটা ক্লোজড হয়ে যায় 8 সামথিংয়ে। তো ভাবলাম আমার প্রয়োজনীয় কিছু জিনিস ছিল, আমার ময়েশ্চারাইজার, ফেস ওয়াশ এগুলো শেষ হয়ে যাচ্ছে। তো এখান থেকে নিয়ে নিলাম। আর এই তো ঘুরে, ঘুরে চলে যাচ্ছি আমরা এখন চায়না টাউনে। সিটিতে ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে। দিনের বেলা আসলে একরকম ভালো লাগা কাজ করে আর রাতের বেলা অন্যরকম। আর এখন যেহেতু প্রচণ্ড ঠান্ডা, আমি তো ভেবেছিলাম না জানি কত ঠান্ডা থাকবে বাইরে, মানে অনেক সময় থাকবো। বাট সিটিতে একদমই আমার কাছে ঠান্ডা মনে হয়নি, ভালোই লাগছিল। মনে হচ্ছিল বাংলাদেশের যে একটা শীতের দিন থাকে ওই রকমই, একদম যে প্রচণ্ড ঠান্ডায় হাত পা কেটে যাচ্ছে ওই রকমটা না, ভালোই মানে আরামের ঠান্ডা ছিল। তো এই তো ঘোরাঘুরি করতে করতে এখন আমাদের সময় হয়ে আসছে। এখন আমরা আবারও চলে যাব আমাদের রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে চলে এসেছি। রেস্টুরেন্টের নাম ছিল বিফ উইলিংটন। যেহেতু ও স্টেক অনেক বেশি পছন্দ করে আর এখানে একটা স্টেক ওদের ডিফারেন্ট স্টাইলে বানানো হয়। তো সেটা ট্রাই করার জন্যই আমরা এসেছি। যদিও বা স্টেক আমার পার্সোনালি একদমই পছন্দ না। আর এখানে একটা ফিশ আইটেম ছিল, আনফরচুনেটলি আজকে সেটা অ্যাভেলেবল ছিল না। তো পরে আমাকে বাধ্য হয়ে আবার স্টেক অর্ডার করতে হয়েছে। এটা ছিল একটা মাশরুম স্যুপ। আমার কাছে তো এটা অনেক বেশি ভালো লেগেছে। আর নরমালি আমি ব্রেকফাস্টে এরকমই সিমিলার টাইপের একটা আ মাশরুম দিয়ে বানাই। সেম টেস্ট বাট হচ্ছে এটা স্যুপ আকারে এসেছে। খারাপ ছিল না, ভালো ছিল। ড্রিংকস গুলোও মজার ছিল। তো আমাদের খাবার চলে এসেছে। এটাই হচ্ছে সেই ফেমাস স্টেকটা যেটা কিনা পাফ পেস্ট্রির মতো মুড়ানো ছিল কিছু একটা দিয়ে। ওর কাছে তো এটা বেশি ভালো লেগেছে। যেহেতু আমি স্টেক পারসন না, তো আমাকে মানে আমার কাছে এগুলো মানে তেমন একটা ভালো লাগেনি। তো যাই হোক যার পছন্দ।
আর এই রেস্টুরেন্টটা খুবই ছোট্ট একটা জায়গার মধ্যে ছিল। ওদের হাইয়েস্ট মানে সিট বুকিংয়ের স্পেস ছিল মাত্র 6 পারসনের। তো এর উপরে আবার ওনারা বুকিংটা নেন না। তো যাই হোক ভালো ছিল, কোয়ালিটি খাবারের টেস্টও ভালো ছিল, পরিবেশও সুন্দর ছিল। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। তো খাওয়া-দাওয়া শেষ করে আরেকটু সময় বসে তারপরে আমরা স্ট্রেইট চলে গিয়েছিলাম মায়েদের ওইখানে। তো ওইভাবেই বার্থডে সেলিব্রেট করলাম আজকে আমার হাসব্যান্ডের। সবাই ওর জন্য দোয়া করবেন। আর আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।